আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। 2025 এবং 26 সেশনের তোমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি বিজ্ঞপ্তি সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো অলরেডি তার কিন্তু আবেদন নেওয়াও কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকে 29 তারিখ থেকে, এবং সেটা চলবে কয়েকদিন। তো সেখানে ভর্তির নির্দেশিকায় কোন কোন ইনফরমেশন দেয়া আছে, তোমাদের জন্য আবেদনের ক্ষেত্রে যোগ্যতাটা কি কি, এবং কোন কোন সাবজেক্টে তোমরা আসলে পরীক্ষা দিতে হবে তোমাদেরকে, পরীক্ষার পদ্ধতিটা কেমন হবে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করার জন্য মানে চান্স পাওয়ার পরে, তো সেই ক্ষেত্রে তোমাদের মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো সেই সবগুলোই হচ্ছে এই নির্দেশিকায় বলা আছে। তো আজকে হচ্ছে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যারা আবেদন করতে চাও তার জন্য হচ্ছে এই ওয়েবসাইটে তোমাদেরকে প্রথমে যেতে হবে, admission.eis.du.ac.bd। এই ওয়েবসাইটে গেলেই কিন্তু সব কিছু তথ্য তুমি পেয়ে যাবে, এবং আবেদনের যে ধাপসমূহ খুব বিস্তারিত এখানে বলা আছে। এবং তার জন্য প্রাথমিকভাবে তোমাকে যেটা করতে হবে, একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এখানে লগ ইন বাটনে প্রেস করে তুমি যদি অ্যাকাউন্ট একটা ওপেন করো, সেখানে হচ্ছে প্রাথমিকভাবে অ্যাকাউন্টটার জন্য কি কি লাগবে, তোমার এইচএসসির যে রোল এবং হচ্ছে বোর্ড এবং এসএসসির রোল, এই সবগুলো দিয়ে তোমাকে হচ্ছে একটা প্রথমত অ্যাকাউন্ট একটা ওপেন করে নিতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার পরে যেটা করবা তুমি, সেটা হচ্ছে তোমার বিস্তারিত তথ্য দিবা। সেটা হচ্ছে তোমার নাম থেকে শুরু করে তোমার বাবা মার হচ্ছে নাম, পেশা, এবং তোমাদের ঠিকানা, মোবাইল নম্বর, এবং তোমার যদি কোনো কোটা থাকে সেই কোটাটা, এবং ফাইনালি তুমি কোথায় পরীক্ষা দিতে ইচ্ছুক, কোন বিভাগে, সেই জিনিসগুলো সবগুলোই কিন্তু এখানে তোমাকে ইনক্লুড করে দিতে হবে। এরপরে হচ্ছে ছবি আপলোডিং এর হচ্ছে রুল আছে কিছু, তার সাইজটা কত কেমন হবে, তার হচ্ছে হাইট এবং উইডথটা কেমন হবে, এবং হচ্ছে তার ফরম্যাটটা কীরকম হবে, জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাটের। এবং ফাইনালি হচ্ছে তোমার কাছে একটা এসএমএস হিসাবে একটা তোমার পাসওয়ার্ড যাবে। এই পাসওয়ার্ডটা কিন্তু সংরক্ষণ করে ফাইনালি তোমাকে হচ্ছে ফি প্রদান করতে হবে মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট যে কোনো ব্যাংকিংয়ের মাধ্যমে। চারটা ব্যাংক আছে, চারটা ব্যাংকের নিজস্ব কিছু অনলাইন পোর্টাল আছে, সেখানেই তোমাদেরকে প্রয়োজনীয় যতটুকু দরকার সেই হিসেবে ফি প্রদান করে ফাইনালি তোমার অ্যাপ্লিকেশনটা হচ্ছে কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে যেই তোমার আবেদন যে ফর্মটা, সেখান থেকে একটা প্রবেশপত্র তুমি ডাউনলোড করতে পারবে পরবর্তীতে, এবং সেই প্রবেশপত্র দিয়েই কিন্তু ফাইনালি তোমাকে এক্সামে অ্যাটেন্ড করতে হবে। ওকে, এখন আমরা আসি, আমরা হচ্ছে শুধুমাত্র নোটিশগুলো নিয়ে আলোচনা করব। এখানে অনেকগুলো নোটিশ দেওয়া আছে বিভিন্ন ইউনিটের। আমাদের আজকের কাজ হচ্ছে শুধুমাত্র বিজ্ঞান যে ইউনিটটা আছে তার নোটিশটা সম্পর্কে একটু আলোচনা করা। তো তার জন্য বিজ্ঞান ইউনিটে যদি ক্লিক করো তুমি, তাহলে এই পেজটা ওপেন হবে। আমি ওপেন করে রেখেছি এবং নোটিশটাও হচ্ছে ডাউনলোড করে রেখেছি আগে থেকে। তো আমি হচ্ছে আজকে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, তো বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে তারা যে ভর্তির নির্দেশিকাটা দিয়েছে, সেখানে তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো, সায়েন্সের, তারা ছাড়াও কিন্তু আর্টস বা কমার্স তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিছু কিছু তোমার ডিপার্টমেন্টের জন্য। এই কারণে তোমাদের ক্ষেত্রে পরীক্ষার এক একজনের পরীক্ষা পদ্ধতি একরকম হলেও বিভাগ যারা পরিবর্তন করছো তাদের সবাইকে কিন্তু আলটিমেটলি এই ইউনিটেই তোমার এক্সাম দিতে হবে। দেখো, এক্সামের ক্ষেত্রে প্রথমতই বলা আছে যে ভর্তি পরীক্ষাটা হবে কবে, সেটা কিন্তু 20 ডিসেম্বর 25 সালের 11টা থেকে 12:30 পর্যন্ত টোটাল 1.5 ঘন্টার একটা এক্সাম হবে। রিটেন এবং এমসিকিউ সবকিছু বিস্তারিত বলা আছে নিচের দিকে। তো 20 তারিখে হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে, এবং তোমার টাইমিংটা কিন্তু ম্যাটার করে। তোমার সিট প্ল্যান আগেই তোমাকে জানিয়ে দেওয়া হবে। তোমাদের ওই সবকিছু তথ্য কিন্তু তুমি ওই আবেদন যে করলে না, সেখানেই তোমার অ্যাকাউন্টের ভেতরেই সবকিছু সব তথ্য দেওয়া থাকবে একেবারে ভর্তি পর্যন্ত। তোমার বিস্তারিত যা যা দরকার সবই হচ্ছে এখানে আপডেটেড থাকবে, অথবা ওই ওয়েবসাইটটাতে যে বললাম আমি, ওই ওয়েবসাইটে গেলে সব কিছু তুমি পেয়ে যাবে ফাইনালি। দেখো, প্রথমত এখানে বলা আছে যে টোটাল কতগুলো সিট আছে কোন কোন ডিপার্টমেন্টে, এবং সেটা আসলে আমাদের আলোচনার বিষয় না। শুধুমাত্র একটা কোর্স আছে যেটা হচ্ছে 5 বছর মেয়াদি, সেটা হচ্ছে ফার্ম ডি এই কোর্সটা। বাকি সবই হচ্ছে তোমার 4 বছর মেয়াদি কোর্স। যেমন হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখেছিলাম আর্কিটেকচারটা 5 বছরের কোর্স থাকে একটা, সেরকম এখানে ফার্ম ডি কোর্সটা হচ্ছে তোমার 5 বছরের একটা কোর্স। এবং তাদের টোটাল যে আসন সংখ্যা সেটা ফ্যাকাল্টি ওয়াইজ হচ্ছে বলা আছে। তো তার মধ্যে কিছু কিছু আসন সংখ্যা কিন্তু সংরক্ষিত থাকে। যেমন হচ্ছে আমি যদি গণিত সাবজেক্টের কথা বলি, গণিতের জন্য যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্ররা পরীক্ষা দিবা তোমরা, তো তাদের জন্য হচ্ছে 127টা সিট। বাকি তিনটা হচ্ছে সায়েন্স বাদে যারা আছো তাদের জন্য হচ্ছে সংরক্ষিত, সেই হিসাবে 130টা সিট হয়। তো এইভাবে কিছু কিছু ডিপার্টমেন্টে হচ্ছে এটা কিন্তু সিলেক্টেড কিছু সিট আছে। এখন ভর্তির যদি যোগ্যতা অনুসারে যদি স্টুডেন্ট পাওয়া না যায়, মনে করো হচ্ছে এখানে এখানে বিজ্ঞান শাখার জন্য মনোবিজ্ঞানে 40 জন, এবং মানবিক কিংবা সাধারণ শাখার জন্য হচ্ছে 20 জনকে 20 জন, এবং হচ্ছে ব্যবসায় শিক্ষার জন্য হচ্ছে 20 জনকে পাওয়া গেছে। বা পাওয়া যদি না যায়, যদি যায় তাহলে তো এভাবেই হচ্ছে তারা পূরণ করবে। যদি পাওয়া না যায়,
তো সেই ক্ষেত্রে ফাঁকা সিটগুলো যদি বিজ্ঞান শাখার স্টুডেন্টরাই যদি হচ্ছে যোগ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে ফাঁকা সিটগুলো বিজ্ঞান শাখার স্টুডেন্টকে দিয়ে কিন্তু পূরণ করা হবে। তো সেই সাপেক্ষে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা হচ্ছে সিট সংখ্যা দেয়া। আমরা এটা হচ্ছে ডিটেলস আলোচনা করার কিছু নেই, এটা তোমরা দেখে নিলেই বুঝতে পারবে। এবং এটা আসলে পরের জিনিস, চান্স পাওয়ার পরে জাস্ট আমরা এখানে দেখব যে টোটাল কোটা সহ টোটাল হচ্ছে সিট সংখ্যা কিন্তু এখন 1891। এখানে যদিও কোটা আছে, বাট টোটাল 1891টা সিট তোমাদের জন্য এখানে বরাদ্দ। ওকে, আচ্ছা, এখানে যেটা আমি বললাম সেখানে এটাই বলা আছে যে বিজ্ঞান ইউনিভার্সিটি যদি বিভাগসমূহ মানবিক বা সাধারণ এবং হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্ধারিত যে আসনগুলো আছে সেটা দ্বারা পূর্ণ যদি না হয়, তাহলে বিজ্ঞান ইউনিটের যারা হচ্ছে বিজ্ঞান শাখার যে মেধাক্রম আছে সেখান থেকেই খালি জায়গাগুলো পূরণ করা হবে, যদি আর কি পূরণ না হয়। আর পূরণ হলে তো হচ্ছে যেভাবে সিট প্ল্যান দেওয়া আছে বা সিট সংখ্যা দেওয়া আছে সেই হিসেবেই তোমাদেরকে পূরণ করা হবে। তো দেখো, আবেদনের ক্ষেত্রে যেসব রিকোয়ারমেন্ট দেয়া আছে সেটা হচ্ছে কি, অক্টোবর 29 গতকাল থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের আবেদন প্রক্রিয়া, এবং সেটা চলবে কিন্তু 16 নভেম্বর পর্যন্ত। অবশ্যই যারা তোমার পরীক্ষা দিতে ইচ্ছুক, সবচেয়ে বেশি পরীক্ষায় বাংলাদেশে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিই হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষা দেয়। তো এই কারণে কখনই হচ্ছে 16 নভেম্বর পর্যন্ত ওয়েট করার দরকার নেই, কারণ একসাথে অনেকগুলো আবেদনের চাপে মাঝে মাঝে হচ্ছে ওয়েবসাইট ফ্রিজ হয়ে যেতে পারে। তো এত লেট করার দরকার নেই, যাদের তোমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে আগেই আগেই হচ্ছে তোমরা অ্যাপ্লাই করে ফেলো। ওকে, 16 নভেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই, তার আগেই অ্যাপ্লাই করে ফেলবে। তো 16 নভেম্বর হচ্ছে লাস্ট ডেট তোমার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার। বাট কিছু যদি ভুল ভ্রান্তি থাকে বা সংশোধন যদি করা লাগে, তো সেই ক্ষেত্রে এক্সট্রা একটা ডেট দেওয়া হয়েছে 23 তারিখ পর্যন্ত, সেখানে শুধুমাত্র সংশোধন করা যাবে। তুমি হচ্ছে মানে প্রথম থেকে আবেদন করতে পারবে না। ওকে, কারণ যদি সংশোধন করা থাকে সেই ক্ষেত্রে তুমি এটা করতে পারো। তো ভর্তি আবেদনের জন্য কি করব, আমি একটু আগে বললাম ওয়েবসাইটটাতে যেতে হবে, যা যা দরকার সবকিছুই বলে দিয়েছি আমি অলরেডি। সেখানেই তুমি হচ্ছে অ্যাপ্লাই করে তোমার এই ফর্মটা ডাউনলোড করে নেবে। মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে যারা হচ্ছে এসএসসি 20 থেকে 23 সালের মধ্যে পাস করেছো, এবং এইচএসসি যারা হচ্ছে শুধুমাত্র এই বছর পাস করেছে 2025 সালে, তারাই শুধুমাত্র এখানে যোগ্যতা অর্জন করবে পরীক্ষা দেওয়ার জন্য। মানে সেকেন্ড টাইমার নাই, সহজ কথায় সেকেন্ড টাইমার কেউ কিন্তু পরীক্ষা দিতে পারবা না। তো তার জন্য যারা হচ্ছে সায়েন্সের আছো, তার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই হচ্ছে ফোর্থ সাবজেক্ট সহ আলাদা আলাদা হবে 3.5 পেতে হবে জিপিএ। মার্কিং এর কোনো হিসাব নেই, শুধুমাত্র জিপিএ। এবং দুইটাকে যদি যোগ করে কিন্তু যোগফলটাও তোমার 8 হতে হবে, নাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল হবে না। মানে ঘটনাটা হচ্ছে, মনে করো কেউ এসএসসিতে 3.5 পেলো, যেহেতু মিনিমাম বলা আছে, এইচএসসিতেও কেউ 3.5ই পেলো, বাট দুইটা যোগ করলে তো আর 8 হচ্ছে না, কত হচ্ছে, 7 হচ্ছে। তার মানে তুমি আসলে অ্যাপ্লাই করতে পারবে না আবেদনের জন্য। 3.5টা মিনিমাম রিকোয়ারমেন্ট, প্লাস হচ্ছে দুইটা যোগফল আবার 8 বা তার উপরে হতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো সেই হিসাবেই তোমরা দেখে নিবে। এরপর বলা আছে যারা হচ্ছে তোমরা এই বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবে কিন্তু তোমরা বিজ্ঞানের ছাত্র ছিলে না, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা ছিলে, তো সেই ক্ষেত্রে তারা যদি পরীক্ষা দিতে চাও, তোমাদের ক্ষেত্রে যে ন্যূনতম যে জিপিএটা সেটা হচ্ছে তোমার 3, আলাদা আলাদা হবে, তোমাকে ফোর্থ সাবজেক্ট সহ 3 পেতে হবে, এবং হচ্ছে টোটাল যে যোগফলটা হচ্ছে 7.5 হতে হবে। এবং কেউ যদি হচ্ছে তুমি ইংলিশ মিডিয়ামের হও, ও লেভেল পরীক্ষা দিয়ে আসো, তো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের গ্রেডটা হিসেব করা হবে একটু অন্যরকম ভাবে। যেমন ওদের তো আসলে তোমাদের তো জিপিএ সাপেক্ষে তোমাদের গ্রেডিং হয় না, গ্রেডিংটা হয় এ বি কিংবা সি এই হিসাবে, এ বি সি ডি এই হিসাবে। তো সেই ক্ষেত্রে এটাকে এটাকে জিপিএর 5 এর সাথে সমতুল্য হিসাব করে নেওয়া হবে, বি কে ধরা হবে 4 এর সাথে, এবং সি কে ধরা হবে 3.5 এর সাপেক্ষে। এবং সেই হিসেবে তোমাদের কিন্তু গ্রেডিংটা হচ্ছে হিসাব করা হবে। তো তোমাদের যে 7টা সাবজেক্ট আছে, এই 7টার মধ্যে 2টাতে মিনিমাম তোমাকে এ গ্রেড থাকতে হবে, 3টা বিষয় মিনিমাম অন্তত, মানে হচ্ছে মিনিমাম তোমাকে বি গ্রেড থাকতেই হবে, এবং অপর 2টা বিষয়ে মিনিমাম তোমার সি গ্রেড থাকতে হবে, তারাই হচ্ছে ভর্তির জন্য আবেদন করতে পারবা। ওকে, তবে কেউ যদি কোনো বিষয়ে ডি গ্রেড পায় তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো এই হচ্ছে মোটামুটি রিকোয়ারমেন্টগুলো, তোমরা যারা যারা বিভিন্ন সেট থেকে আসছো। ওকে, ফাইনালি আমরা আসি হচ্ছে এখানে কি বলেছে, যারা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অথবা ও লেভেল এ লেভেল দিয়ে এসেছো, তো সেখানে এই ওয়েবসাইটেই তোমার কিন্তু ইকুইভ্যালেন্স সমমান আবেদন বা ইকুইভ্যালেন্স অ্যাপ্লিকেশন নামে আলাদা একটা
অ্যাপ্লাই করে নির্ধারিত ফি জমা দিতে হবে, যাতে করে এই তোমাকে একটা আইডি দেওয়া হবে। আইডি দিয়ে পরবর্তীতে এই আইডি দিয়ে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। ইকুইভ্যালেন্সটা কি এই বললাম একটু আগে, এই হিসাবে তোমাদের গ্রেডিংটাকে হিসেব করে দেন হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এরপর আসি হচ্ছে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে নির্দেশনাটা দেওয়া আছে। কি বলেছে দেখো, যারা যারা তোমরা পরীক্ষা দিতে ইচ্ছুক, তোমরা হয় সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও কিংবা সায়েন্স ছাড়া অন্য কোনো সাধারণ ব্যাকগ্রাউন্ডের হও বা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের যারাই হও না কেন, সবাইকে কিন্তু বিজ্ঞান ইউনিটেই ভর্তি পরীক্ষা দিতে হবে যারা তোমরা এই ইউনিটের জন্য ফর্ম ফিল আপ করছো। দেখো, আমি কিন্তু শুধুমাত্র বিজ্ঞান ইউনিটের কথা বলছি, আমার কিন্তু বিজ্ঞান ছাড়াও আরো ইউনিট আছে। তো তোমরা যারা হচ্ছে আর্টসের জন্য ডেডিকেটেড পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে এই ইউনিটে। ওকে, যারা হচ্ছে বিজ্ঞান ইউনিটের যে সাবজেক্টগুলো দেয়া ছিল তার আন্ডারে যে হচ্ছে তোমাদের নির্ধারিত যে সিটগুলো, শুধুমাত্র সেইগুলোতে পরীক্ষা দিতে চাও বা অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাদের কিন্তু এক্সামটা বিজ্ঞান ইউনিটের সাথেই দিতে হবে। বোঝা গেছে? এবং এর যে ভর্তি পরীক্ষাটা একটু আগে বললাম আমি 20 ডিসেম্বর বলা আছে, কিন্তু এখানে হচ্ছে তোমার 1.5 ঘন্টা যে টাইমটুকু, এই 1.5 ঘন্টা টাইমটুকু হচ্ছে দুইটা স্লটে বিভক্ত থাকবে। একটা হচ্ছে তোমার এমসিকিউ এবং আরেকটা হচ্ছে তোমার হচ্ছে লিখিত, দুইটা টাইপের পরীক্ষা হবে। তো এর মধ্যে টোটাল যে মার্কস সেটা বলা আছে 100, তার মধ্যে শুধুমাত্র এমসিকিউতে থাকবে 60 মার্কস এবং বাকি যে তোমার হচ্ছে রিটেন, এই রিটেনে থাকবে তোমার কিন্তু 40 মার্কস। ওকে, টোটাল হচ্ছে দুইটাই হচ্ছে 45 মিনিট করে দুইটা আলাদা সেগমেন্টে ভাগ করা থাকবে এবং 45 দিলে হচ্ছে একসাথে তোমার 1.5 ঘন্টার পরীক্ষা, এমসিকিউ 60 এবং হচ্ছে তোমার রিটেন যে পরীক্ষাটা সেটা কিন্তু 40 মার্কসের। টোটাল তোমার পরীক্ষা থেকে 100 মার্কের একটা পরীক্ষা নেওয়া হবে। এখানে অবশ্যই মাস্ট একটা জিনিস তোমরা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই জানো, বাট বলা আছে আলাদাভাবে যে কোনো ধরনের ক্যালকুলেটর কিন্তু অ্যালাউড না এখানে, তুমি কিন্তু চাইলে ব্যবহার করতে পারবে না। সো ক্যালকুলেটর নিয়ে কিন্তু যাওয়া যাবে না, তুমি সেটা ইউজ করো কিংবা না করো। যদি তোমার কাছে কখনো পরীক্ষা দিতে গিয়ে তোমাদের যে হচ্ছে পরিদর্শক স্যাররা আছেন, তারা যদি ক্যালকুলেটর বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস তোমার কাছে পায়, এটা হতে পারে তুমি ইউজ করোনি, বাট তোমাকে কিন্তু এক্সপেল করে দিবে তারা। ওকে, এবং খুবই সিলি কারণে এক্সপেল হয়ে যায়, অনেকেই এক্সপেল হয়ে যায়। তো এইসব ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না তোমাদের। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে বলা আছে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে আর কি। 2025 সালে যে হচ্ছে শর্ট সিলেবাস দেওয়া ছিল সেই অনুসারেই হচ্ছে পরীক্ষা নেওয়া হবে এবং তার রেসপেক্টেই তোমাদের প্রশ্নগুলো নির্ধারণ করা হবে। তো যারা তোমরা বিজ্ঞান শাখার আন্ডারে পরীক্ষা দিচ্ছ, যারা তোমরা হচ্ছে বিজ্ঞান ইউনিটের স্টুডেন্ট ছিলে, তো তাদের জন্য হচ্ছে পরীক্ষার জন্য কি কি দিতে হবে, ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট, এই দুইটা তোমাকে আনসার করতেই হবে মাস্ট। বাকি যে দুইটা সাবজেক্ট আছে সেই দুইটা হচ্ছে হায়ার ম্যাথ এবং বায়োলজি। তো যাদের তোমার হায়ার ম্যাথ হচ্ছে 4th সাবজেক্ট ছিল, তারা বায়োলজি অবশ্যই আনসার করতে হবে তোমাদেরকে। বাট তোমার যেটা 4th সাবজেক্ট সেটা পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশকে হচ্ছে চুজ করতে পারো। অর্থাৎ মনে করো কারো হচ্ছে 4th সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তাহলে সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা মাস্ট আনসার করবে। সে আইদার হচ্ছে 4 নম্বর সাবজেক্ট হিসেবে, টোটাল 4টা সাবজেক্ট আনসার করা লাগে, তো 4 নম্বর সাবজেক্ট হিসেবে সে হচ্ছে বায়োলজি আনসার করতে পারবা, অথবা অথবা বাংলা আনসার করতে পারবা, অথবা ইংলিশ আনসার করবে। অর্থাৎ ওই তিনটার মধ্যে যে কোনো একটা তোমাকে আনসার করতে হবে। সহজ কথায় তোমার যে 4th সাবজেক্ট ছিল সেটার পরিবর্তে তুমি বাংলা ইংলিশ আনসার করতে পারো, আর বাকি তিনটা তো অবশ্যই তোমাকে আনসার করতে হবে। বুঝা গেছে? সেটাই বলা আছে এখানে। দেখো যে কেউ যদি অতিরিক্ত চতুর্থ যে বিষয় ছিল সেটার পরিবর্তে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা আনসার দিতে পারবা, এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা কিন্তু মাস্ট, এটা তুমি ছাড়তে পারবে না, এটার পরিবর্তে বাংলা ইংলিশ হবে না। তুমি তুমি যদি ভুলভাল আনসার করে দিয়ে আসো, যে ফিজিক্স বাদ দিয়ে তুমি বাংলা ইংলিশ কেমিস্ট্রি আর বায়োলজি আনসার করে দিয়ে আসলা, তোমার কিন্তু খাতায় দেখা হবে। ওকে, তো এইসব ভুল করা যাবে না। ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট, এর পরে হয় বায়োলজি 4th সাবজেক্ট হলে ম্যাথ এবং বায়োলজি অথবা অন্য দুইটা, এবং তোমার যদি ম্যাথ 4th সাবজেক্ট হয় তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাস্ট, এবং ম্যাথ অথবা বাংলা অথবা ইংলিশ, এইভাবে তোমাদের সিকোয়েন্সটাকে কিন্তু সাজাতে হবে। ঠিক আছে? আর যারা এ লেভেলে থেকে এসেছো তাদের ক্ষেত্রে তোমাদের হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা অবশ্যই, এটা হচ্ছে মাস্ট, এবং বাকি যে কোনো দুইটা বিষয় তোমরা মিলিয়ে পরীক্ষা দিতে পারো, এটা হচ্ছে তোমাদের সুবিধা অনুসারে। সেটা কি, ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ এই চারটার মধ্যে যে কোনো দুইটা তোমার পরীক্ষা দিতে পারবে। কিন্তু কথা হচ্ছে পরীক্ষা দিলেই আবার হবে না, তুমি কোনটা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, মানে তুমি কোন সাবজেক্টটাকে চুজ করছো তার উপর ডিপেন্ড করবে তুমি কোন কোন ডিপার্টমেন্ট পাবা। এটা পরে আসছি। কারণ কেউ হয়তো বায়োলজি আনসার করছো না, কিন্তু বায়োলজির পরিবর্তে হয়তো তোমার বাংলা আনসার করছো, তো সেই ক্ষেত্রে বায়োলজি যে অনুষদের আন্ডারে যে তোমার সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পাবা না, সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সো
সেটা মাথায় রেখে তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে বা পরীক্ষা দিতে হবে আর কি। এখন দেখো এরপরে কি বলা আছে, যারা হচ্ছে তোমরা মানবিক থেকে এসেছো এবং ব্যবসায় শিক্ষা থেকে এসেছো তাদের ক্ষেত্রে যারা যারা যে সাবজেক্টই পড়ো না কেন, তোমাদের এইটা হচ্ছে, এই তিনটা হচ্ছে তোমার মাস্ট, বাংলা, ইংলিশ এবং আইসিটি, এই তিনটা তোমাকে মাস্ট আনসার করতে হবে। এর পাশাপাশি তোমরা এই 6টা সাবজেক্টের মধ্যে গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, সরি 5টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা পরীক্ষা দিতে হবে। টোটাল 4টা বিষয় তোমাকে ফুলফিল করতে হবে। সো বাংলা, ইংলিশ এবং আইসিটি এই তিনটা মাস্ট। এর সাথে তোমরা এই 5টার পরিবর্তে এই 5টার মধ্যে যে কোনো একটা যদি আনসার করো তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এবং যারা হচ্ছে তোমরা এ লেভেল থেকে এসেছো তারা তো অবশ্যই বাংলা আনসার করা লাগবে না, তার বাংলার পরিবর্তে হচ্ছে অ্যাডভান্সড ইংলিশ নামে একটা তোমাদের জন্য আলাদা হচ্ছে কলাম থাকবে, সেখানে প্রশ্ন যেগুলো থাকবে সেটা তোমাদেরকে আনসার করতে হবে। ঠিক আছে, ওকে। ফাইনালি এখন আসি আমরা হচ্ছে, দেখো কি বলেছে, একজন প্রার্থী যে 4টি বিষয়ের প্রশ্নের উত্তর দিবে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। এটা আমরা একটু পরে যাচ্ছি, একটু পরে সব বিস্তারিত দেয়া আছে এখানে 19 নম্বর নির্দেশিকায়। ঠিক আছে, এটা আমরা যাচ্ছি একটু পরে। এখন আমরা দেখি হচ্ছে সময় এবং মান বন্টন কিভাবে করা হয়েছে। প্রতিটি বিষয়ের জন্য নাম্বার হচ্ছে কত, প্রতিটি বিষয়ের জন্য নাম্বার হচ্ছে তোমার 25 করে। তার মানে তুমি কয়টা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, 4টা, তো 4 ইন্টু 25 কত, 100, টোটাল 100 মার্কসের পরীক্ষা। ঠিক আছে, 25 ইন্টু 4। এখন দেখো তার মধ্যে 25কে আবার দুই ভাগে ভাগ করেছে। আমি বললাম না এমসিকিউ পার্ট আছে আবার হচ্ছে রিটেন পার্ট আছে, তাহলে 25-এর মধ্যে 15 তোমার থাকবে এমসিকিউতে, বাকি 10 থাকবে তোমার রিটেনে। 15কে তুমি যদি 4 দ্বারা গুণ করো তাহলে 15 ইন্টু 4 কত হয়, 60। তাহলে 60 হচ্ছে তোমার এমসিকিউতে থাকবে, এবং তোমার বাকি যে 10 ইন্টু 4 মানে 10 ইন্টু 4 থাকবে হচ্ছে 40, মানে 40 তোমার হচ্ছে রিটেনের জন্য থাকবে। সো 60 প্লাস 40 আবার কিন্তু মিলে আছে তোমাদের 100। তো সেই ক্ষেত্রে তোমাদের যে এমসিকিউ অংশে সেটা তুমি হচ্ছে যে 60 মার্কস সেটা অবশ্যই 45 মিনিট পাবা, এবং রিটেনের ক্ষেত্রেও তোমার হচ্ছে 40 মার্কসের জন্য তুমি 45 মিনিটই পাবা। এবং এমসিকিউর ক্ষেত্রে কিন্তু ভুল যদি আনসার দাও সেই ক্ষেত্রে তোমার 25% মার্কস এক্সট্রা কিন্তু কেটে যাবে, মানে যেটা ভুল করলে সেটা তো 1 নাম্বার কাটবেই, প্লাস হচ্ছে আবার 0.25 এক্সট্রা কাটবে, অর্থাৎ সঠিক থেকেও কিন্তু 0.25 একটা কেটে নিবে। তো এখন দেখো লিখিতর ক্ষেত্রে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং সেরকম ভাবে নাই কিছু, তো বাট তোমরা হচ্ছে পার্শিয়াল মার্কস পেতে পারো যদি তুমি ফুল কারেক্ট না হয়, পার্শিয়াল মার্কিং করতে পারে। ঠিক আছে, তো এবং এটার মার্কিংটা হচ্ছে ফিক্সড না, যেমন এমসিকিউতে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 1 করে, বাট তোমার হচ্ছে এর ক্ষেত্রে রিটেনের ক্ষেত্রে এটা ফিক্সড না, বাট পার সাবজেক্টে তোমার 10 মার্ক হচ্ছে মিলিয়ে দিবে তারা। কোন কোন ক্ষেত্রে 2টা কোশ্চেনই হচ্ছে 5 করে হতে পারে, কোন ক্ষেত্রে 3টা কোশ্চেন হতে পারে, 3 তারপর হচ্ছে 4 এরকম হতে পারে। আর ডিপেন্ড করছে সময়ের মধ্যে যাতে করে করা যায় সেই সাপেক্ষেই তোমাদের হচ্ছে প্রশ্নগুলো সেট আপ দেওয়া থাকবে, যাতে করে সময়ের মধ্যেই হচ্ছে 40 মার্কস তোমরা আনসার করতে পারো। এখন দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে পাস মার্ক কত। পাস মার্কের ক্ষেত্রে তোমাকে যদি এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে, রিটেন আলাদাভাবে পাস করতে হবে কিন্তু। ঠিক আছে, এখন দেখো এমসিকিউ এর ক্ষেত্রে পাস নাম্বার হচ্ছে 60-র মধ্যে হচ্ছে 24 মিনিমাম তোমাকে পেতে হবে যদি তুমি ভর্তি পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করতে চাও ভর্তির জন্য। তো সেই ক্ষেত্রে তুমি যদি 24 না পাও, 24 যদি কেউ না পায় তাহলে তার কখনোই লিখিত পরীক্ষা তুমি দেও বা না দাও ম্যাটার, তুমি তো দিবাই আসলেই, বাট তোমাকে কিন্তু খাতাটা দেখাই হবে না। তুমি হতে পারে এরকম যে লিখিত তুমি 40 আউট অফ 40 পেয়েছো, বাট তোমার এমসিকিউতে 23 এসেছে, তুমি 40 আউট অফ 40 আসলে ম্যাটারই করবে না, কারণ তোমার পরীক্ষার খাতা দেখাই হবে না কখনো। ঠিক আছে, তাহলে রিটেন পরীক্ষার খাতা তখনই দেখা হবে যদি যদি তোমার এমসিকিউতে মিনিমাম মার্কস হচ্ছে 24 আসে। এটা কিন্তু কোথাও বলা নাই যে পার সাবজেক্টেই হচ্ছে তোমার আলাদাভাবে কত আসতে হবে, এরকম কিছু না। ওভারঅল মনে করো তুমি 4টা সাবজেক্ট পরীক্ষা দিলে সব মিলে তোমাকে 24 পেলেই হয়ে যাচ্ছে, আলাদা আলাদাভাবে পাস মার্ক নাই, আলাদা আলাদাভাবে সাবজেক্টে কোনো, বাট ওভারঅল তোমাকে 60-র মধ্যে এমসিকিউতে 24 এটা পেতে হবে। এখন দেখো এরপর কি বলা হচ্ছে যে বিজ্ঞান ইউনিটের মোট 5 গুণ পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। মিনিমাম এটা মানে মিনিমাম যতগুলো হচ্ছে তোমার তোমার প্রার্থী আছে উত্তীর্ণ, যতজন প্রার্থী হবে এমসিকিউতে, তো সেখান থেকে 5 গুণ পরীক্ষার্থীর উত্তীর্ণ পরীক্ষার মধ্যে 5 গুণ পরীক্ষার্থীর তোমার হচ্ছে লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে মিনিমাম, এর থেকেও বেশিও হতে পারে, ডিপেন্ড করছে। লিখিতর ক্ষেত্রে তোমার পাস নাম্বার হচ্ছে আলাদা হবে, তোমার হচ্ছে কত 12, অর্থাৎ তোমার মনে করো এমসিকিউ তুমি পাস করে গেছো, এরপর তোমার রিটেন খাতাটা দেখা হচ্ছে, রিটেনে তুমি হচ্ছে 12 যদি কম পাও তাহলে তোমার ওভারঅল মার্ক যতই হোক না কেন তোমাকে কিন্তু নেওয়া হবে না।
ঠিক আছে? তো আলাদাভাবে পাস করতে হবে। এমসিকিউতে 24 পেতে হবে মিনিমাম, এখানে পেতে হবে 12। 24 আর 12 কত হয়? 36, বাট 36 পেলেও আবার হবে না। তোমাকে ওভারঅল ওভারঅল হচ্ছে মোট পাস নম্বর আবার 40 থাকতে হবে। বোঝা গেছে? যে তবে 100 নম্বরের মধ্যে এমসিকিউ এবং রিটেন মিলে আবার 40 থাকতে হবে। মানে পাস আলাদা আলাদাভাবেও করতে হবে, দুইটা মিলিত হবেও একটা রিকোয়ারমেন্ট তোমাকে ফুলফিল করতে হবে। এমসিকিউতে তোমাকে আলাদাভাবে 24 বা তার বেশি পেতে হবে এমসিকিউতে, রিটেনে তোমার হচ্ছে 12 বা তার বেশি পেতে হবে, এবং দুইটা মিলে যখন যোগ করা হবে, যোগ করার পর তোমাকে 40 অথবা তার বেশি পেতে হবে। তোমরা জানো কিনা জানি না, ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা পাসই করে না। মাত্র পাশের হার তোমার 2 থেকে 5%, খুব বেশি হলে এরকম হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা ফেল করো কিন্তু। তো এটা খুবই হচ্ছে একটা দুঃখজনক ব্যাপার যে এই প্রশ্নের আন্ডারেও, যদিও প্রশ্ন আমি খুব সহজ বলবো না, খুবই স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন হয়। যতগুলো ভার্সিটি আছে ঢাকা ভার্সিটির প্রশ্ন সবসময় খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, মানে খুব সহজও না খুব কঠিনও না, বাট একটা স্টুডেন্টের আমার মতে অন্তত 5টা করে আসা উচিত। ঠিক আছে? বাট দেখা যায় যে তোমরা হাতে গোনা 100 জনের মধ্যে তোমরা মাত্র 5-6 জন পাস করছো। এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। এই কারণে অন্তত পাস নাম্বারটা উঠাও, কারণ পাস নাম্বার তুমি যদি না উঠাও তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য বিবেচিত হবে না। এবং পাস নাম্বার উঠালে একটা সুবিধা আছে, যারা পাস করে মোটামুটিভাবে অনেকাংশেই তারা সিট পেয়ে যায়। কারণ অনেক ক্ষেত্রেই যারা হচ্ছে টপে থাকে তারা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে চলে যায়, হয়তোবা বুয়েটে কারো হয়ে যাবে অথবা কারো মেডিকেলে হয়ে যাবে অনেকগুলো ডাক্তারি। মানে ঢাকা ভার্সিটি হচ্ছে কমন একটা ভার্সিটি সবার জন্য। এখানে কেউ কোথায় পরীক্ষা দিক বা না দিক, ঢাকা ইউনিভার্সিটি সবাই পরীক্ষা দেয়। ঠিক আছে? এই কারণে এখানে পরীক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি থাকে, এবং সেই হিসেবে তোমার পার্সেন্টেজ অনেক কমে যায়। বাট তুমি যদি পাস করতে পারো তোমার একটা ফেয়ার পসিবিলিটি কিন্তু থাকে। কারণ বললাম যে টপিকগুলো অনেকেই হচ্ছে বুয়েটে কিংবা হচ্ছে সিকিউরিটি আছে, বিভিন্ন অনেকের ইঞ্জিনিয়ারিং পড়ার প্যাশন থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এমআইএসটি আইটি যেতে পারে, অথবা হচ্ছে যতগুলো মেডিকেল আছে মেডিকেলে তো অনেক সিট, সেগুলোতে হচ্ছে অনেকে চলে যায়। তো সেই ক্ষেত্রে যারা পাস করলে কিন্তু ওয়েটিং থেকে প্রায় 5-6 ধাপে ওয়েটিং থেকে স্টুডেন্ট টেনে ফাইনালি হচ্ছে ফুলফিল করতে হয়। এই কারণে অবশ্যই পাস মার্কটা অন্তত ওঠানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে? এবং তুমি যেই সাবজেক্টে কনফিডেন্ট অবশ্যই সেই সাবজেক্টে পরীক্ষা দিবা। হ্যাঁ, আমি অবশ্য মানে বায়োলজি পরীক্ষা না দিলে কিছু সাবজেক্ট তুমি পাবা না, বাট তুমি যদি বায়োলজি আনসার করতে গিয়ে দেখো যে তুমি পাসই করবে না, তাহলে দরকার কি? তাই না? ওটা আনসার করারই দরকার নেই। তো এরকম এরকম কিছু হচ্ছে তোমাকে ডিসিশন নিতে হবে, সেটা আগে থেকেই হোক অথবা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে হোক, তোমাকে ডিসিশন নিয়েই হচ্ছে আগাতে হবে। এখন দেখো এখানে শুধুমাত্র নর্মাল কিছু কথা বলা আছে যে হচ্ছে এমসিকিউ এবং লিখিতর জন্য আলাদা আলাদা হচ্ছে উত্তরপত্র দেওয়া হবে, এবং খুব সতর্কতার সাথে তোমাকে হচ্ছে পূরণ করতে হবে, এবং কালো কালার দিয়ে পূরণ করবে, অবশ্যই অন্য হাবিজাবি কালারের পেন ইউজ করার কোনো দরকার নেই। এরপরে কোনো যদি ভুল ভ্রান্তি থাকে, যেটা বোর্ড পরীক্ষা আমরা মাঝে মাঝে করতাম, যে গোল্লা দিতে ভুল করে ফেলেছি অথবা হচ্ছে রোল নাম্বার লিখতে সিরিয়াল নাম্বার লিখতে ভুল করে ফেলেছি, এসব যদি ভুল হয় তাহলে বা ঘষা মাজা হয়, সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষার উত্তর যে পত্রটা তোমার এটা বাতিল হয়ে যাবে। যত ভালো পরীক্ষা দাও বাতিল যেন না হয়, এটা নিয়ে দরকার হলে 2 মিনিট সময় নিয়ে ধীরে ধীরে পূরণ করো। ওখানে 2 মিনিট গেলেও কোনো সমস্যা নেই, বাট এটা করো। যদি ওইটা আগে দেওয়া হয়, উত্তরপত্র সাধারণত প্রশ্নের আগেই দেওয়া হয়, যাতে করে তুমি এই টাইমটা হচ্ছে একদম ফ্রি মাইন্ডে তোমার ওই গোল্লাগুলো পূরণ করতে পারো। এবং তোমাদের কার সিট প্ল্যান কোথায় সবকিছু হচ্ছে 2 দিন আগেই তোমরা জেনে যাবে। তো সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। সিট প্ল্যান হচ্ছে ওয়েবসাইটে দেয়াই থাকবে আগে থেকেই, অথবা তোমাদের হচ্ছে এসএমএস এ জানিয়ে দিত আগে, দেয় কিনা এখন? আচ্ছা, দিয়ে দিয়েছে দেখো। এসএমএস এর মাধ্যমে হচ্ছে আসন বিন্যাস তোমাদের দেয়া থাকবে। তো অবশ্যই তোমরা যারা পরীক্ষায় দিতে যাচ্ছ তারা কিন্তু বেশি লেট করবে না। 30 মিনিটস পূর্বেই তুমি একেবারে হচ্ছে তোমার যে সিটটা ওই সিটে গিয়ে বসে যাবা, কারণ পরীক্ষার এনভায়রনমেন্টটাও ম্যাটার করে। তুমি মনে করো হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে, যেটা আমার সাথে হয়েছিল, আমি হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। পরীক্ষা দেওয়ার সময় আমার হচ্ছে লেট হয়ে গিয়েছিল, কারণ জাহাঙ্গীরনগর কিন্তু ঢাকা থেকে অনেক দূরে, যারা তোমরা জানো, শাহবাড়ির দিকে অনেকটা। তো এই যে অনেক দূরে হওয়ার কারণে আমি যদিও সকালে বের হয়েছি, আমার পৌঁছাতে পৌঁছাতে যখন আমি বাস থেকে নামি ততক্ষণে পরীক্ষা শুরু হয়ে গেছে। এবং জাহাঙ্গীরনগর যারা তোমরা যাওনি তারা বুঝতে পারবে না, এটা অনেক বিশাল একটা ইউনিভার্সিটি, মানে এক এক ডিপার্টমেন্ট থেকে অনেক অন্য ডিপার্টমেন্ট অনেক দূরে দূরে। তো হাঁপাই হাঁপাই আর কি দৌড়ে দৌড়ে আর কি পরীক্ষা দিতে গিয়েছি। চান্স হয়েছে সেটা আলাদা ইস্যু, কিন্তু মেইন যে প্যানিকটা, এই প্যানিকটা হচ্ছে সবাই আসলে হ্যান্ডেল করার মতো না। মনে করো তুমি প্যানিক হয়ে 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 অনেক দেরি করে পরীক্ষায় গেলে, পরীক্ষায় দিতে গিয়ে দেখছো যে তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে, 5 মিনিট পার হয়ে গেছে, তোমার এখন তুমি ওই গোল্লা পূরণ করতেই তোমার দেখবা যে হচ্ছে ভুলভাল হয়ে গেছে অনেক কিছু।
তো এইসব জিনিসগুলো কিন্তু করা যাবে না, কারণ এই পরীক্ষার স্ট্রেস আলাদা জিনিস। তার আগেই যদি তুমি হচ্ছে সিট প্ল্যান নিয়ে একটা স্ট্রেসে পড়ে যাও, তার ইফেক্ট কিন্তু পরীক্ষার উপরে অবশ্যই পড়বে, ঠিক আছে? তো এই কারণে এই জিনিসটা করা যাবে না। আগে আগেই পরীক্ষায় পৌঁছে যাও, সিটটা হচ্ছে বুঝে নাও, আশেপাশের এনভায়রনমেন্টটা সম্পর্কে বুঝে নাও, যে তোমার আসলে কোনো প্রেশার ফিল হচ্ছে কিনা, নিজেকে রিল্যাক্স করো, দেন হচ্ছে ধীরে ধীরে দরকার হলে পানি খাও, একটু হাঁটাহাঁটি করো আশেপাশে করে, সব কিছু ঠিকঠাক লাগলে দেন হচ্ছে ফাইনালি পরীক্ষা হলে আসো, পরীক্ষা দিতে বসো, ঠিক আছে? বাট সিটটা আগে থেকে দেখে রাখবো তোমরা। ওকে, যেটা আমি বললাম একটু আগে, যে অনেকে কিন্তু কোনো যদি এক্সপেল হতে পারে, যদি কোনো নকল টকল বা কোনো ধরা পড়ে, এসব তো অবশ্যই করা যাবে না, ঠিক আছে? এইসব জিনিস চিন্তায়ও আনা যাবে না মাথায়। ওকে, এখানে নর্মাল কিছু জিনিসপত্র। এরপর হচ্ছে কিভাবে তোমাদের হচ্ছে মেধাক্রমটা যাচাই করা হবে, তোমাদের সিরিয়ালটা, তোমরা যারা চান্স পাবে তাদের সিকোয়েন্সটা কিভাবে হবে সেটা জিনিস বলা আছে। তো সিরিয়ালটা কিন্তু টোটাল 100 মার্কের হবে না, বরং 120 মার্কের হবে। যদিও পরীক্ষা হচ্ছে তোমার 100 মার্কের, বাকি 20 মার্কস আসবে তোমার রেজাল্ট থেকে। তোমার এসএসসির জিপিএকে 5 দ্বারা গুণ করে, সরি 2 দ্বারা গুণ করে, এবং এইচএসসির যে রেজাল্ট আছে তাকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কেউ যদি জিপিএ 5 দুইটাতেই পাও, তাহলে 5 2 10, 5 2 10, টোটাল 10 10, এই 20 মার্কস হচ্ছে এক্সট্রা। তাহলে এক্সট্রা কিন্তু রেজাল্ট থেকেই চলে আসছে। তাহলে তোমার হচ্ছে পরীক্ষার 100 আর রেজাল্টের 20, এই টোটাল দুইটা মিলেই যোগ করলে একসাথে হয়ে যাবে তোমার 120 মার্কস। তো এই 120 মার্কের মধ্যে তোমাদের কিন্তু সিরিয়ালটা করা হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে ভর্তি পরীক্ষায় মনে করো কারো স্কোর সমান হয়ে গেছে, তখন মেধাক্রমটা কিভাবে যাচাই করবে, কে হচ্ছে উপরে থাকবে কে নিচে থাকবে? মনে করো দুইজনেরই মার্ক 120-এর মধ্যে দুইজনই হচ্ছে তোমার 80-80 পেয়েছো। তো সেই ক্ষেত্রে দেখা হবে প্রাথমিকভাবে যে যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা মিলের যে যোগফলটা, এই দুইটার যোগফল কি দুজনের সেম কিনা। যদি সেম না হয়, তাহলে যার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি মিলে যার মার্ক বেশি এসেছে পরীক্ষায়, তার হচ্ছে তাকে উপরে দেওয়া হবে, আর আরেকজনকে হচ্ছে নিচে দেওয়া হবে। যদি এটাও সমান হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বাংলা এবং ইংলিশের যে যোগফলটা, সরি সরি এটা না, এটা হচ্ছে বিজ্ঞানের জন্য, মানবিকের জন্য হচ্ছে বাংলা এবং ইংলিশের যোগফলটা, মনে করো এই দুইটা, এইটা অথবা এটা সমান হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে দেখা হবে যে তোমার 4 সাবজেক্ট ছাড়া এইচএসসিতে ওই দুইটা স্টুডেন্টের মধ্যে কার জিপিএ বেটার। এটা যদি সমান হয়ে যায়, তখন দেখা হবে 4 সাবজেক্ট সহ এইচএসসিতে তোমার হচ্ছে জিপিএটা কেমন। এটাও যদি সমান হয়, দেন হচ্ছে এসএসসির ক্ষেত্রে উইদাউট 4 সাবজেক্ট দেখা হবে জিপিএ, এবং ফাইনালি হচ্ছে এসএসসির ক্ষেত্রে উইদাউট 4 সাবজেক্ট জিপিএ দেওয়া হবে। তো এইভাবে হচ্ছে তোমাদের পুরো যে সিকোয়েন্সটা আছে সেটাকে সাজানো হবে। এবং ভর্তি পরীক্ষার পর মোটামুটি হবে 4 সপ্তাহের কথা বলা আছে, বাট এর আগে আগে দিয়ে দেয়। 4 সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ করা হবে, সেটা তুমি এসএমএস মাধ্যমে জানতে পারবে, অথবা অথবা হচ্ছে তোমার যে ওয়েবসাইটে বললাম আমি, লগ ইন যে পোর্টাল আছে তোমার, ওই পোর্টালে গেলেও কিন্তু তুমি বুঝতে পারবে কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো, পাস করেছো না ফেল করেছো, বা হচ্ছে তোমার যে সিরিয়াল সেটা কত, সবকিছু বলা থাকবে এখানে। ওকে, এখন এরপরে যেটা বলা আছে সেটা কি, যে কোথায় তুমি মেধা তালিকার পরে কি কি কাজ করবা। যারা হচ্ছে কার্জন হল চেনো তোমরা আশা করি, এটা হচ্ছে বিজ্ঞান ইউনিটের ম্যাক্সিমাম হচ্ছে ক্লাস এখানে হয় বা এর আশেপাশে হয়, কিছু কিছু ডিপার্টমেন্ট হচ্ছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাট কার্জন হলটাই হচ্ছে বিজ্ঞান মানে বিজ্ঞান ভবন হিসেবে পরিচিত মোটামুটি হবে। তো এই কার্জন হল যে আছে, এখানে তোমার হচ্ছে অগ্রণী ব্যাংক আছে ওইখানেই, মানে তুমি যারা কার্জন হলে যাবা ওইখানে ব্যাংক আছে ভেতরেই। তো এখানে তুমি 1,000 টাকা হচ্ছে পে করে, 1,000 টাকা পে করে তোমাকে দিন বরাবর একটা আবেদন করতে হবে। আবেদন করার পরে যদি যদি তোমার হচ্ছে মনে হয়, সন্দেহ হয় যে তুমি ভালো পরীক্ষা দিয়েছিলে, তোমার মার্ক হচ্ছে কম এসেছে, তাহলে ওই বরাবর হচ্ছে আবেদন করতে হবে একটা, যে আমার খাতাটা হচ্ছে পুনঃনিরীক্ষণ করা হোক। তো পুনঃনিরীক্ষণ করার পরে যদি দেখা যায় যে তোমার যে নাম্বারটা সেটা পরিবর্তন হয়ে গেছে, হয়তো বা তোমাকে 80 দিয়েছিল, বাট তোমার মনে হচ্ছিল তুমি হচ্ছে 90-র উপরে পাবা। তো দেখা যায় যে হ্যাঁ, পরীক্ষা হওয়ার পরে তোমার রেজাল্ট মানে খাতাটা দেখার পরে যদি দেখা যায় যে তোমার মার্কসটা হচ্ছে চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে তোমাকে টাকাটা ফেরত দেওয়া হবে, এবং তোমার হচ্ছে আবার সিরিয়ালটা তোমার সেই হিসাবে সাজানো হবে, এবং নতুনভাবে সিরিয়াল পাবলিশ করা হবে। বাট যদি হচ্ছে দেখা যায় যে তোমার হচ্ছে রেজাল্ট কোনো পরিবর্তন আসে, তাহলে টাকা তো ফেরত দেওয়া হবেই না, প্লাস হচ্ছে রেজাল্টও সেমই থাকবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার চ্যালেঞ্জের ক্ষেত্রে, মনে করো বোর্ড চ্যালেঞ্জ যেমন থাকে না, এটা হচ্ছে তোমার খাতা চ্যালেঞ্জ বলতে পারো তুমি। মনে করো তুমি ভালো পরীক্ষা দিয়েছো, বাট তোমার মার্কস ভালো তুমি দেখতে পাচ্ছ না রেজাল্ট কার্ডে, তখন তুমি এই কাজটা করবা। এখন দেখো, এটা হচ্ছে আরেকটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি কোন সাবজেক্টকে তুমি চুজ করছো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে,
সেটার উপর ভিত্তি করবে তুমি আসলে কোন ডিপার্টমেন্টে পড়ার যোগ্য এবং প্রত্যেকটা সাবজেক্টে তুমি কত কত মার্ক পাচ্ছ। কিছু হচ্ছে এক দুইটা আমি আলোচনা করি। যেমন মনে করো তুমি যদি ফিজিক্সে পড়তে চাও, ঠিক আছে, পিওর ফিজিক্সে যদি পড়তে চাও, তো সেই ক্ষেত্রে তুমি যে পরীক্ষাটা দিবা, পরীক্ষার ক্ষেত্রে তোমার বিষয় ভিত্তিক মিনিমাম হচ্ছে তোমাকে ফিজিক্সে এবং ম্যাথে দুইটাতে 10 করে পেতে হবে। মনে করো তুমি হচ্ছে ফিজিক্সে 9 পেয়েছো, ম্যাথে 10 পেয়েছো বা 11 পেয়েছো, তাহলে কিন্তু তুমি ফিজিক্সে অ্যাপ্লাই করতে পারবে না, মানে অ্যাপ্লাই করলেও ফিজিক্সে তোমাকে নেওয়া হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে তোমার এই মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেটা ফুলফিল করো নাই তুমি, ঠিক আছে। এরকম অথবা যারা হচ্ছে মনে করো হায়ার ম্যাথ তোমাদের ফোর্থ সাবজেক্ট ছিল এবং তুমি হায়ার ম্যাথ হচ্ছে কাঁচা, তাই পরীক্ষার হলে গিয়ে তুমি হায়ার ম্যাথ তুমি দাগাওনি, হায়ার ম্যাথ না দাগিয়ে তার পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগিয়েছো, সেই ক্ষেত্রে তুমি এই সাবজেক্টগুলোর একটা তো তুমি হচ্ছে অ্যাপ্লিকেবল না। রসায়ন বাদে, কেমিস্ট্রি বাদে এই এই তিনটার দেখো প্রত্যেকটাতে কিন্তু গণিত চেয়েছে, তাই না? গণিত 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 গণিত, তো যেসব হচ্ছে ম্যাথে তোমার মার্ক চেয়েছে সেখানে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সো তোমার হচ্ছে ভর্তি পরীক্ষার পরে এই মার্কগুলো তোমাকে থাকতেই হবে যদি তুমি এই সাবজেক্টগুলোতে পড়তে চাও। সেম জিনিস হচ্ছে বায়োলজির ক্ষেত্রে, অনেকে বায়োলজি ফোর্থ সাবজেক্ট থাকবে, তারা তোমরা হচ্ছে বায়োলজি আনসার না করে বাংলা কিংবা ইংলিশ আনসার করতে চাচ্ছ, করতে পারবো, সমস্যা নেই। কিন্তু বায়োলজি তুমি তুমি যদি আনসার না করো, তাহলে তোমার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে না যে এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য, এইসব সাবজেক্ট পাওয়ার জন্য তোমাদের কিন্তু বায়োলজিতে একটা মিনিমাম মার্কস আছে। তো যেহেতু বায়োলজিতে একটা মিনিমাম মার্কস আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি বায়োলজি আনসার না করো তাহলে মিনিমাম মার্কস তোমার কত? 0। তার মানে তুমি এই সাবজেক্টগুলোতে, এই ডিপার্টমেন্টগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো এইসব জিনিস মাথায় রেখেই তোমাকে আসলে পরীক্ষা দিতে হবে। কনফিডেন্ট থাকলে অবশ্যই বায়োলজি ম্যাথ দুইটাই দেখানো বেটার। কনফিডেন্ট না থাকলে তো সেটা আলাদা ইস্যু। তুমি যে বিষয়ে কনফিডেন্ট, অত পাস মার্ক তো আসতে হবে। দেখা গেল যে বায়োলজি তুমি জানো না, বাট এই সাবজেক্টগুলো পাওয়ার আশায় তুমি হচ্ছে বায়োলজি দাগালে, পরে দেখা গেল যে ফেলে এসে গেছে, হয়তোবা সেখানে বাংলা প্রশ্নটা অথবা ইংলিশ প্রশ্নটা অনেক সহজ ছিল, তো সেক্ষেত্রে ওই দুইটা আনসার যে কোনো একটা আনসার করলে হয়তো পাস করে যেতে। তো এই সব জিনিস, এইসব ডিসিশন আসলে তোমাকেই নিতে হবে সব কিছু বিচার বিবেচনা করে, কারণ তোমার বর্তমান অবস্থা তুমি ভালো বলতে পারবা। তো সবকিছু এখানে বলা আছে, দেখো যে কোন কোন সাবজেক্টে কি কি পেতে হবে সবকিছু ডিটেইলসে বলা আছে। ওকে, ফার্মেসির ক্ষেত্রে, যে ফার্মেসির ক্ষেত্রে কিন্তু জীববিজ্ঞানটা মাস্ট, বায়োলজিটা মাস্ট। তুমি বায়োলজি আনসার না করলে তোমাকে ফার্মেসিতে নেওয়া হবে না। এরপরে আসো হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা ব্যাকগ্রাউন্ডে পড়তে চাচ্ছ তাদের ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথ এই দুটোই মাস্ট, এবং তার ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথের কিন্তু তোমার মার্কের রিকোয়ারমেন্ট একটু বেশি। আগেরটাতে হচ্ছে 9-10 করে দেখতে পাচ্ছিলাম, তো এখানে হচ্ছে 13-13 করে। দেখো তুমি যদি হচ্ছে ইলেকট্রিক্যালি পড়তে চাও তো সেই ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথ দুইটাতেই মিনিমাম 13 থাকতে হবে তোমার, 13 বেশি হলে তো খুবই ভালো। এবং বাকি দুই ক্ষেত্রে প্রত্যেকটাতে আলাদা হবে তোমাদের রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে। ওকে, এই হচ্ছে জিনিস এখানে। তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা আসলে পরের জিনিস, চান্স পাওয়ার পরের জিনিস। যখন তোমরা তোমার সাবজেক্ট চয়েসটা দিবে, তো সেই ক্ষেত্রে তুমি কি হিসাবে চয়েস দিবে তোমার কিন্তু এই মার্কটাই বলে দিবে যে তোমার আসলে কোন হিসাবে চয়েসটা দেওয়া উচিত। ওকে, এরপরে এরপরে হচ্ছে এখানে 20 নম্বরে বলা আছে যে মেধা তালিকা যখন প্রকাশ হয়ে যাবে তারপরে তুমি যে সাবজেক্ট চয়েস করতে পারবা, এবং যতজন তোমরা সাবজেক্ট চয়েস দিবা তার সাপেক্ষে যার সিকোয়েন্স আগে আছে তাকে প্রাধান্য অবশ্যই দিবে সিরিয়াল অনুসারে। প্রাধান্য দেওয়ার পরে যদি হচ্ছে খালি থাকে তাহলে সেই সাপেক্ষে হচ্ছে তোমার সাবজেক্ট চয়েসের আলোকে বিভিন্ন ডিপার্টমেন্ট তোমাকে অ্যালোকেট করা হবে। ওকে, এবং যদি হচ্ছে এমন হয়ে যায় যে অনেক রানে হচ্ছে তোমার অ্যাডমিশন নেওয়া হয়, ফার্স্ট রানের মধ্যে যতজনকে হচ্ছে সিরিয়াল ওয়াইজ করা হয়েছিল অনেকেই ভর্তি হবে না, অনেকে হয়তো বা অন্য কোনো জায়গায় ভর্তি হবে। তো সেক্ষেত্রে যদি অন্য কোনো জায়গায় ভর্তি হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে ওই সিটটা কি ফাঁকা থাকছে, তো তোমার সেকেন্ড রানে কিন্তু তোমার ডিপার্টমেন্ট চেঞ্জও হতে পারে। যদি হচ্ছে আগের যে মনে করো তুমি তুমি প্রথম রানে সেকেন্ড তোমার চয়েস লিস্টে সেকেন্ডটা পেয়েছিলে, মনে করো সেকেন্ড ডিপার্টমেন্টে পেয়েছিলে, বাট ফার্স্ট ডিপার্টমেন্টে যারা যারা পেয়েছিল সবাই কিন্তু তোমার ভর্তি হয়নি। তো সেই ক্ষেত্রে ফার্স্ট ডিপার্টমেন্টে যদি সিট ফাঁকা থাকে এবং তুমি যদি হচ্ছে সেকেন্ড ডিপার্টমেন্টের প্রথম দিকে হও, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু টান দিয়ে আবার তোমার যে চয়েস লিস্টের প্রথম ডিপার্টমেন্টে পেতেও পারো। এটা হচ্ছে ফার্স্ট রান হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, ফোর্থ হোক, ফাইনালি যদি সিট ফাঁকা থাকে বা অনেকে যদি ভর্তি না হয় তো সেই সাপেক্ষে সেটা পেতেও পারো। এটা হচ্ছে এই কারণে তোমাকে আসলে একটু পেশেন্ট থাকতে হবে। ওকে, এরপরে কি কিছু বলা আছে দেখি আর।
আচ্ছা, ভর্তি যখন তোমার জন্য নির্বাচিত হয়ে যাবে ভর্তির জন্য, তো সেখান থেকে কি করতে হবে, কিছু কিছু তোমাকে কাগজপত্র জমা দিতে হবে, যে তোমার যে কলেজ থেকে উত্তীর্ণ হয়েছো, সেই কলেজ থেকে তোমার প্রশংসাপত্র নিয়ে আসতে হবে। এবং বাবা অথবা মা যে কোনো একজন অভিভাবক যদি বাবা দাও তাহলে বাবা, মা হলে মা, তার বাৎসরিক যে আয়ের সনদপত্র, এটা হচ্ছে তোমাকে কিন্তু যেই তোমার ডিপার্টমেন্টে ভর্তি হবে সেই ডিপার্টমেন্টের অফিসে গিয়ে জমা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কিছু কথাবার্তা। ভর্তি পরীক্ষার সময় কোনো যদি দেখা যায় যে অসৎ উপায় তোমরা অবলম্বন করেছো এবং ভর্তি পরীক্ষার পরেও যদি সেটা কোনোভাবে প্রমাণ হয়ে যায় যে তুমি যে ইনফরমেশনগুলো দিয়েছো সেটা ভুলভাল, তুমি দিয়েছো জিপিএ 5 কিন্তু পরবর্তীতে দেখা গেছে তুমি জিপিএ 5 না জিপিএ 4 পেয়েছো, তুমি ভুলভাল হচ্ছে জাল জাল সার্টিফিকেট বের করে নিয়ে এসেছো, তো সেই ক্ষেত্রে যদি হচ্ছে প্রমাণ পাওয়া যায়, তুমি যদি ভর্তি পরীক্ষার জন্য বিবেচিত হও, ভর্তির জন্য যদি নির্বাচিত হও, তারপরেও কিন্তু তোমাকে ভর্তি বাতিল করে দিবে যদি পরবর্তীতে এটা জানা হয় যায় আর কি। এরপরে হচ্ছে কোটার রিলেটেড জিনিসপত্র দেওয়া আছে, উপজাতি, নৃগোষ্ঠী কিংবা হচ্ছে প্রতিবন্ধী, কিংবা হচ্ছে কিছু তোমার হচ্ছে দলিত এবং হরিজন সম্প্রদায়, মুক্তিযোদ্ধার সন্তান, এরা হচ্ছে বিভিন্ন কোটায় হচ্ছে ভর্তির সুযোগ পাবে। এখানে কোটার হচ্ছে পার্সেন্টেজটা দেয়া আছে, সেটা কি মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য 5%, উপজাতির জন্য হচ্ছে 1%, সম্প্রদায়ের জন্য হচ্ছে 1% এবং প্রতিবন্ধীর জন্য হচ্ছে 1%। এই টোটাল হচ্ছে পার্সেন্টেজ আকারে টোটাল আসনের হচ্ছে এই হিসাবে আর কি ভর্তি নেওয়া হবে। বাট তার জন্য শুধুমাত্র মানে তোমার কোটা থাকলেই হবে না, তোমাকে কিন্তু মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু ফুলফিল করতে হবে। বলা আছে দেখো, অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট কোটায় টিক চিহ্ন তো দিতেই হবে তোমাকে, আদারওয়াইজ তুমি যদি কোটায় টিক চিহ্ন না দাও তাহলে কিন্তু এগুলোর জন্য বিবেচিত হবে না। প্লাস প্লাস হচ্ছে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় কিন্তু পাস মার্ক অর্জন করতে হবে, পাস করোইনি কিন্তু শুধুমাত্র কোটার জোরে হচ্ছে তোমার যদি চাও সেটা কিন্তু পারবা না, তোমাকে হচ্ছে পাস মিনিমাম করতে হবে, মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেটা তোমাকে ফুলফিল করতে হবে প্রথমত। এরপরে হচ্ছে তুমি যদি কোটাতে সিলেক্টেড হও তাহলে সেক্ষেত্রে তুমি কোটার জন্য তোমার যতটুকু হচ্ছে আসন নির্ধারিত করা আছে তার সাপেক্ষে তোমরা পরীক্ষা বা ভর্তি হতে পারো। অনেকে হয়তো বা হচ্ছে কোটা না দিয়েও পরীক্ষা চান্স পায়, সেই ক্ষেত্রে কোটা না দিয়েও কিন্তু তোমরা যদি রিকোয়ারমেন্টটা তোমাদের সাধারণ শিক্ষার দিক থেকে উপরেই থাকে, তো সেই ক্ষেত্রেও তুমি কিন্তু চান্স পেতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং তার জন্য যে কোটায় তুমি ঘর পূরণ করেছো এটার যে এই প্রমাণ হচ্ছে তোমাকে কিন্তু দেখাতে হবে, এবং ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র এই দুইটা দেখিয়ে ফাইনালি হচ্ছে জীববিজ্ঞান যে অনুষদ আছে তার ডিন অফিস থেকে অথবা অনলাইন থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে ফাইনালি হচ্ছে সেই অফিসে জমা দিতে হবে অথবা অনলাইনে জমা দিতে হবে। ঠিক আছে, এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে কিছু সনদপত্র আছে, উপজাতি থেকে এটা মানে যার জন্য যেটা দরকার সেটা কিন্তু সব ডিটেলসে বলা আছে। তো সেখান থেকে তোমাদের ওই সার্টিফিকেটটা প্রথমত নিতে হবে, নিয়ে হচ্ছে জমা দিতে হবে। এখানে কি বলা আছে দেখো, যদি হচ্ছে কোটা থেকেও স্টুডেন্ট না পাওয়া যায়, মনে করো হচ্ছে বরাদ্দ আছে স্টুডেন্ট কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে না, পাস মার্ক অনেকেরই আসেনি, তো সেই ক্ষেত্রে ওই আসনগুলো পূরণ করার জন্য মেধা তালিকার যে তৈরি করা হয়েছে সেখান থেকেই কিন্তু স্টুডেন্টকে দিয়ে কভার করা হবে। কোটা ছাড়াও এক্সট্রা হচ্ছে বিকেএসপি থেকে যারা হচ্ছে এইচএসসি পাস করেছো তাদের জন্য হচ্ছে প্রয়োজনীয় তথ্য প্রদান করে কিন্তু সেক্ষেত্রে তোমরা ভর্তির জন্য যোগ্যতা অর্জন করতে পারো। ফাইনালি হচ্ছে লাস্ট একটা জিনিস বলা আছে যে ওভারঅল যেই কি পয়েন্টগুলো, আবেদন কবে থেকে শুরু হয়েছে, 29 থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত চলবে, এবং নভেম্বরের হচ্ছে 30 তারিখ এর পরে তুমি হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করে স্টার্ট করতে পারবে তোমার ওই অনলাইন পোর্টালে গিয়েই, এবং পরীক্ষার তারিখ হচ্ছে 20 ডিসেম্বর, এবং 4 সপ্তাহের মধ্যেই কিন্তু এই ফলাফলটাকে প্রকাশ করা হবে। এবং যে কোনো তোমার হচ্ছে তথ্যের জন্য তোমরা এখানে ডিরেক্ট হচ্ছে চিঠি পাঠাতে পারো, অথবা এখন আসলে চিঠি পাঠানোর দরকার নেই, তুমি জাস্ট ফোন করে কিন্তু সবকিছু তথ্য পেতে পারবা। অথবা অফিস যদি তোমরা যাও, ঢাকা ভার্সিটির অফিসে গিয়ে জিজ্ঞাসা করলেই কিন্তু তোমাকে তথ্য দিয়ে দিবে। এবং সবকিছু এখন কিন্তু অনলাইনে পাওয়া যায়, সো সমস্যা হবে না আশা করি। এই হচ্ছে আমাদের যে আজকে ঢাকা ভার্সিটির যে তোমার ভর্তি নির্দেশিকাটা, তো এটা ভালো মতো ফলো করো, ভালো মতো ফলো করে তোমরা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করা শুরু করে দাও। এবং আমি আবার বলছি লাস্ট পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবা না, এবং ভর্তি পরীক্ষার সময় খুবই মাথা ঠান্ডা রেখে ভর্তি পরীক্ষা দিবা। ঠিক আছে, কারণ ঢাকা ভার্সিটির কম্পিটিশনটা খুব বেশি হয়, খুব বেশি বলতে খুবই বেশি, এক একটা মার্কস হচ্ছে অনেক ম্যাটার করে। আমাদের সময় ছিল যেরকম যে এক এক মার্কসের জন্য সিরিয়াল প্রায় 400-500 হচ্ছে পিছনে চলে যেত, তো এক একটা মার্কস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট।
তো এটা মাথায় রেখেই তোমরা হচ্ছে ভালো মতো শিওর না হওয়া পর্যন্ত একটা এমসিকিউ দাগানোর দরকার নেই, কারণ এমসিকিউতে পাস না করতে পারলে কিন্তু আবার বলছি রিটার্নে কিন্তু খাতাটা তোমাকে দেখা হবে না। তো খুব ভালো মতো পরীক্ষা দাও, এমসিকিউ পার্টটার জন্য ভালো মতো প্রিপারেশন নাও, হাতে কীভাবে ক্যালকুলেশন করা লাগে, যেহেতু অনেকে আমরা ক্যালকুলেটর দিয়ে করে করে অভ্যস্ত, তো হ্যান্ড ক্যালকুলেশন হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করা স্টার্ট করতে হবে এখন থেকেই। তো এই হ্যান্ড ক্যালকুলেশন জিনিসগুলো যদি করতে পারো তাহলে হচ্ছে এমসিকিউতে খুবই ফাস্ট তুমি হচ্ছে আনসার করতে পারবা। তো যত ফাস্ট আনসার করতে পারবা তত হচ্ছে বেটার, কারণ কিছু কিছু সাবজেক্ট যেমন ম্যাথের ক্ষেত্রে তোমার কিন্তু ম্যাথ বা ফিজিক্সের ক্ষেত্রে ক্যালকুলেট করতে করতেই তোমার কিন্তু অনেক সময় চলে যাবে। এই কারণে যারা তোমরা হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি তো মাস্ট, যারা বায়োলজি কিংবা বাংলা ইংলিশ এগুলো হচ্ছে আনসার করতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে কিন্তু টাইম নষ্ট করা যাবে না, কারণ এটা হচ্ছে তোমার একেবারে সাবজেক্টিভ থিওরিটিক্যাল জিনিসপত্র আসে। তো ওখানে যত সময় কম লাগাবো তুমি তত হচ্ছে বেটার, কারণ ওই কম সময়টা যতটুকু সময় বেঁচে যাবে পার সাবজেক্টে, ওই সাবজেক্টের ওই এক্সট্রা সময়টাকে কিন্তু তুমি ফিজিক্স এবং ম্যাথে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা। তো এই জিনিসটাকে মাথায় রেখেই তোমরা হচ্ছে এমসিকিউ কীভাবে তুমি প্ল্যান করছো, কোন সাবজেক্টটা তোমার আগে অ্যাটেম্প্ট করা উচিত সেই জিনিসটা কিন্তু আগে থেকে তোমাকে চিন্তা ভাবনা করে যেতে হবে। যদিও চিন্তা ভাবনার সাথে অনেক সময় নাও মিলতে পারে, মাঝে মাঝে পরীক্ষার এনভায়রনমেন্টের উপর বা প্রশ্নের ধরনের উপর বেস করে তোমাকে হয়তো বা সিকোয়েন্সটা তোমার চেঞ্জ করতেও হতে পারে, বাট এই জিনিসগুলো চিন্তা করে আগে থেকে রাখাটা বেটার। যদি তোমার চিন্তার সাথে মিলে যায় তাহলে কিন্তু তুমি খুবই ভালো মতো আনসার করে দিয়ে আসতে পারবে। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। তোমাদের মনে হয় যদি হচ্ছে আর কিছু জানার প্রয়োজন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আগামী ভিডিওতে অন্য কিছু জিনিস নিয়ে কথা বলবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।